এভাবে একটা খাড়া দেয়ালের ওপর কোনো মানুষের পক্ষে ঝুলে থাকা সম্ভব না। এটা নিশ্চয়ই কোনো মানুষ না। আর আমি এটা নিশ্চিত আমাজনের খুনের সাথে এর কোনো না কোনো যোগসূত্র আছে। আর সেটা কি আমাকে জানতেই হবে। এই মুহূর্তে বিচলিত হলে চলবে না। ভাইয়া এই ব্যাপারটা দেখতে পেলে খুব ঝামেলা হয়ে যাবে। তাই ভয় পাওয়া সত্ত্বেও ওকে বুঝতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ভাইয়া আর আব্বা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে। আমি খাবার রেডি করে নিয়ে আসি ওদের জন্য। যথারীতি ভাইজানের প্রতি আমার এক্সট্রা তদারকি থাকে। তুইও আমার সাথে বসে পড়। না, আমি খাবো না, একটু পরে খাবো। তুই খা। পরে খাবি মানে? তার মানে কি ক্ষুধা নিয়ে বসে থাকবি? আমি পরে খেয়ে নেবো বলছি তো। আমি যে রহস্য ধাঁধার ভিতরে পড়ে আছি, এই মুহূর্তে খাবার গলা দিয়ে পেট উঠতে যাবে কি করে? কিন্তু এই কথাটা ভাইজানকে কে বোঝায়? আমার কাছে দাদাজানের দেওয়া একটা পুরনো কিতাব আছে। ওই কিতাবটা খুলে বরং দেখা যাক, কোনো না কোনো ক্লু পেলেও পেতে পারি। খাবার খেয়ে ভাইজান আর আব্বা নিজেদের রুমে চলে যায়। আমার একটাই ভয়, আজব প্রাণীটা আবার ভাইজানের কোনো ক্ষতি না করে দেয়। না, তার আগেই আমাকে যে করেই হোক এই রহস্যটা উন্মোচন করতেই হবে। বাড়ির পুরনো লাইব্রেরি থেকে কিতাবটা খুঁজে নিয়ে সোজা ছাদের উপর চলে যায়। ছাদের দরজাটা লক করে রাখছি। ছাদের দরজাটা লক করে রাখি যাতে কেউ এসে আমার কাজে ঝামেলা করতে না পারে। কিতাবটা বহুদিন পড়েছিল বলে ধুলা জমে আছে। কোনোভাবে ধুলোটা পরিষ্কার করে একের পর এক পৃষ্ঠা উল্টাতে থাকি। কিতাবের একেবারে শেষের দিকটায় আমার চোখ জোর আটকে যায়। সেখানে একটা মন্ত্র লেখা ছিল, যে মন্ত্র জিন ভূতদের সামনে পড়লে তারা টিকে থাকতে পারবে না। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, বাসার ভিতরে গিয়ে একটা কাঁচের শিশে নিয়ে আসি। মেঝেতে শুকনো কাঠ দিয়ে ধরিয়ে রাখা বোতলটা তার সামনে রাখি। তারপর মন্ত্রগুলো উচ্চারণ করতে থাকে। এরপর শুরু হলো আসল প্রভাব। একটা ধোঁয়ার মতো কিছু উড়ে আসলো। কোথা থেকে বা কোন দিক থেকে আসলো খেয়াল করিনি। ধোঁয়াটা আগুনের চারপাশে ঘুরতে ঘুরতে শিশিরটার ভেতর ঢুকলো। আমি বইয়ের লেখার মতো শিশিটার মুখ ছিপি দিয়ে আটকে দিই। একটু পর ধোঁয়ার কুণ্ডলিটা একটা দেহের আকার ধরতে থাকে। আমি হাঁ করে তাকিয়ে আছি শিশিটার দিকে। এ তো আহিন ভাইজানের মতো দেখতে, বহুরূপীটা। আমায় এই শিশিটার ভেতর বন্দি করছো কেন? তো কি ছেড়ে দেবো? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তুমি কিন্তু একদম ঠিক করছো না। তোমার তেজ তো কম না। এই আঙুলের মতো শরীর নিয়ে আমাকে হুমকি দিচ্ছ? তুমি জানো না আমি কে। আমি জানি তুমি কোনো মানুষ না। এবার ভালো ভালো নিজের পরিচয়টা দাও। আর হ্যাঁ, মিথ্যা বলার অপচেষ্টা করবে না একদম। আগে মুক্ত করো আমায়। না, আমি যা বলছি তাই করো। বলো, কে তুমি? কেন এসেছো আমাদের বাড়িতে? আমায় তোমার আম্মাজান পাঠিয়েছেন, যাকে আজ থেকে 1 বছর আগে তুমি গলা কেটে হত্যা করেছিলে। আমার নাম বাজিগার। আমি তোমার মায়ের পালিত জিন। কথাগুলো শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না। আম্মাজান তার মানে সবটা জেনে গেছেন? আর এই জিনটাকে উনিই পাঠিয়েছেন? কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। সেদিন যা ঘটেছে তাতে আমার বিন্দুমাত্র দোষ ছিল না। কিন্তু এই জিনকে আমি কী করে সেটা বোঝাবো? এসব ভাবতে ভাবতে হঠাৎ বাজিগর জিন চিৎকার দিয়ে বলে ওঠে। আমি অনুভব করি আমার পেছনে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। পেছনে তাকিয়ে আমি চিৎকার দিয়ে উঠি। অসাবধানবশত আমার শরীরের আঁচলে আগুন ধরে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। শিশির ভেতর থেকে বাজিগার জিন আমি উদ্দেশ্য করে বলতে থাকে, জনাবা বৃথা চেষ্টা করবেন না। এটা মন্ত্রপুতন আগুন, এমনিতে নিববে না। আপনি মুক্ত করুন আমায়। না, কিছুতেই না। কি করব কিছুই বুঝতে পারছি না। শিশির ভেতর থেকে বাজিগার জিন আমায় উদ্দেশ্য করে বলতে থাকে, জনাবা বৃথা চেষ্টা করবেন না। এটা মন্ত্রপুত আগুন, এমনিতে নিববে না। আপনি আমায় মুক্ত করুন। না, কিছুতেই না। চুপ করে থাকতে পারো না তুমি? আমি আপনার কথা শুনবো জনাবা, নইলে মারা পড়বেন। যা বলছি তাই করুন। ওই কিতাবের 51 নম্বর পৃষ্ঠায় যান। ওখান থেকে আগুন নেভানোর উপায় লেখা আছে। আমি বাজিগার জিনের কথা মতো কাজ করতে লাগলাম। হ্যাঁ, সত্যিই তো একটা উপায় আছে বইয়ের পাতা স্পষ্টভাবে উল্লেখ দেখতে পাচ্ছি। আমি বইয়ের লেখাটা অনুসরণ করতে থাকি। বইয়ের পেছনের পৃষ্ঠায় গিয়ে তার আগের পৃষ্ঠায় দেখলাম একটা কাগজ ছিঁড়ে আগুনের ভেতর ফেলতে হবে। আমি তাই করলাম। সাথে সাথে আগুনটাও নিভে যায়। বাজিগার জিন আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর বরাবর বসলাম। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা বোধও আছে দেখছি আপনার। একদম চালাকি করার চেষ্টা করো না। ভেবো না আমার প্রাণ বাঁচিয়েছে বলে তোমাকে মুক্ত করে দেবো। তোমায়, তাই নাকি? এই বলে বাজিগার জিন হাসতে থাকে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ বলুন। জিনেরা বুঝি এরকম হয়? যেমন আপনি। আমাকে বোকা মনে হচ্ছে আপনার? যে নিজের এমন দুর্দশা দেখেও হাসতে পারে তাকে বোকা না বলে কি বলবো বুঝতে পারছি না। বাজিগর জিন আমার কথা শুনে আবার হাসতে শুরু করলো। চুপ, একদম চুপ। এবার আর দাঁত বের করলে তোমাকে বোতলের ভেতরে মাটি চাপা দিয়ে দেবো। আচ্ছা, আপনার কি সত্যিই মনে হয় একটা সামান্য মন্ত্রপাঠ করে আমায় কব্জা করে ফেলেছেন আপনি? আমি কিছুটা ঘাবড়ে যাই জিনটার কথা শুনে। আমাকে অবাক করে দিয়ে বাজিগর জিন বোতল ভেঙে বাইরে বেরিয়ে আসে। লম্বা পরিহিত বিশাল আকৃতির একটা দেহ নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। ওর মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। মাথায় একটা লম্বা ঘোমটার মতো দেখতে টুপি। আমি বাজিগর জিন, আমায় কেউ বন্দি করতে পারে না। আর তুমি তো একটা সামান্য ইনসান। বাজিগারের কথা শুনে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কি আমার ক্ষমতা দেখে ভয়ভীত হয়ে গেলে? তবে দেখো এবার। বাজিগার জিন তার হাতের ইশারা করতেই আমার বাড়িটা ক্রমাগত শূন্যের উপর দিকে উঠছে। মনে হচ্ছে যেন জেগে জেগে স্বপ্ন দেখছি আমি। এটা কি করছো? নিচে নামাও, নিচে নামাও। খুব ভয় করছে। তাকাতেই বুকটা ভয়ে মোচড় দিয়ে উঠলো। মনে হচ্ছিল এক্ষুনি প্রাণটা বোধহয় বেরিয়ে যাবে। বাজিগার জিন আবারও ইশারা করতেই ধীরে ধীরে নিচে নেমে আসলো বাড়িটা। সবকিছু স্বাভাবিক হতে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে আসে। এখন নিচে না গেলে ঠিকই আব্বার ভাইজান আমার খোঁজ করবে, নানা রকম প্রশ্ন করবে। নিচে গিয়ে নামাজটা সেরে নিই। তারপর কিচেনের দিকে যাই রাতের খাবারটা তৈরি করার জন্য। রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে যে যার মতো শুতে চলে যায়। রাতে দুশ্চিন্তায় আমার ঘুম আসছে না কিছুতেই। এমনিতেই জিনটা ছাড়া পেয়ে গেল, না জানি আবার কখন চলে আসে। এই ভয়ে তাড়া করেই আমি রাতে ঘুমাতে পারছি না। চোখ জোড়া খুলতেই চোখের সামনে একটা ছুরি দেখতে পাই। কেউ এই ছুরিটা আমার দিকে তাক করে ধরে আছে। লক্ষ্য করলাম আমি নিজেই রুমে নেই। পেছনে লম্বা বেলকনিতে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। বাজিগার জিন ছুরিটা আমার গলার বরাবর ধরে আছে। আমি চাইলে আগেই মারতে পারতাম তোমায়, কিন্তু না, তোমায় তোমার প্রতারণার অস্ত্র দিয়ে শেষ করব। কি বলছো তুমি এটা? না,
এটা করতে পারো না তুমি। আমি কোনো অন্যায় করিনি। এই ছুরিটা চিনতে পেরেছো? আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখি এ তো সেই ছুরিটা যা দিয়ে আমি আম্মাজানকে খুন করেছিলাম। আজ বোধ হয় আমার প্রাণটা আর রক্ষা পাবে না। আমি বাজিগার জিনকে বললাম, আগে তুমি আমার কথা শোনো, তারপর যদি মনে হয় আমি কোনো অন্যায় করেছি তাহলে আর কিছু বলবো না তোমায়। আর কি অজুহাত দেবে আমায় যে নিজের জন্মদাত্রীকে হত্যা করার মতো জঘন্য কাজ করতে পারে? আমি তার কোনো কথাই বিশ্বাস করি না। এইসব বলে বাজিগার জিন আমার দেয়ালের সাথে চেপে ধরলো। ছুরিটা আবার গলার চামড়া স্পর্শ করে ফেলেছে। সাক্ষাৎ মৃত্যু আমার দ্বার গোড়ায়। কাঁপা কাঁপা গলায় আমি মুখ খুললাম, যাকে আমার মা বলে জাহির করছো উনি বাস্তবে কোনোদিন আমার মাই ছিল না। মা কথার অর্থ জানো? তাৎপর্য জানা আছে তোমার? মৃত্যু পথযাত্রী কোনোদিন মিথ্যা কথা বলে না, এটা তো তুমি জানো নিশ্চয়ই। তোমার বক্তব্যের অর্থ বুঝতে পারছি না আমি। তুমি বোঝার চেষ্টাই করোনি কোনোদিন। এবার আমি যা বলছি শোনো। ঠিক আছে বলো। বাজিঘর জিন আমায় ছেড়ে দিল। আমার সাথে এসো। কোথায়? তোমার একটা জায়গায় নিয়ে যাবো। আচ্ছা, তুমি আমার হাতের ওপর নিজের হাতটা রাখো, তারপর চোখ বন্ধ করে যেখানে যেতে চাও সেই জায়গার নাম স্মরণ করো। কেন আমি এটা করতে যাবো কেন? তোমার সাহায্যের প্রয়োজন নেই আমার। হ্যাঁ প্রয়োজন আছে, কারণ তোমার হাতে সময় খুব কম। অজ্ঞতা আমায় জিনের কথাই শুনতে হলো। আমি ওর হাতের ওপর হাতটা রেখে চোখ বন্ধ করি। চোখ মেলে আমি দেখতে পাই আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি। এটা কোন জায়গা? এটা তারই কবর, যাকে আমি নিজের হাতে খুন করেছি, আমার আম্মার কবর। আজ থেকে 20 বছর আগের ঘটনা আমার এখনো স্পষ্ট মনে আছে। আম্মা যেন আমায় মাঝে মাঝে একটা জায়গায় নিয়ে যেতেন। একটা তান্ত্রিক টাইপের লোকের সাথে দেখা করতেন উনি। আম্মা যেন আমায় বাইরে রেখে পর ফিরে আসতেন, কখনো 1 ঘন্টা, আবার কখনো বা আধা ঘন্টা। নিতান্ত শিশু ছিলাম বলে আমার অবচেতন মন এত জটিলতা বুঝতে পারতো না। এখন আমি বুঝতে পারি যে লোকটার সাথে তার ঠিক কী সম্পর্ক ছিল। ধীরে ধীরে আমি বড় হতে থাকি। এরপর আম্মা যেন একাই যেতেন ওই জায়গায়। একদিন আমি চুপি চুপি আম্মা জানের পিছু নিলাম। ওই তান্ত্রিকের কুটিতে গিয়ে ওই দিন আমার জীবনে সবচেয়ে বড় সত্য উন্মোচিত হয়। ওই মহিলা আসলে আমার মা নন। আমার মা জন্মের সময় মারা যান। আব্বাজান তারপর এই মহিলাটাকে বিয়ে করে নিয়ে আসেন। এই মহিলার ব্যবহার কোনো দিনই আমার মনে সন্দেহের বীজ বপন করতে পারেনি। এতটাই ভালোবাসতেন উনি আমাদের। যদিও আহান আর আব্বাজান সবটাই জানতেন। তান্ত্রিকের সাথে আমার ফেক মায়ের অবৈধ মেলামেশা আমি মেনে নিতে পারিনি। সব থেকে দুঃখের ব্যাপার ছিল ওই মহিলা আমার ফেরেশতার মতো আব্বাজানের উপর কালো জাদু করতে চেয়েছিলেন। ওনাকে হত্যা করে আমার আর আহান ভাইজানের দায়িত্ব থেকে মুক্ত হতে পারে। তার সাথে আমাদের সকল প্রপার্টির একচ্ছন্ন মালিক হবার বাসনা চেপে ধরে থাকে। আমি কথাগুলো শুনে এই ঘরের মধ্যে ঢুকে পড়ি। একা এতদিন নিজের মা ভেবে এসেছি, তার সম্পর্কে এই সত্যিটা জানার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সাথে ঝড়ো বাতাস। আমি পেছন দিয়ে আম্মাজানের গলায় ছুরি বসিয়ে দিই। তান্ত্রিক লোকটা এই দৃশ্য দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। সবার এটাই সন্দেহ হয়েছিল তান্ত্রিকটাই আম্মাজানকে খুন করে পালিয়ে গেছে। কিছুদিন পর তারও সুইসাইডেড লাশ খুঁজে পায় পুলিশ। আর তার সাথে সাথে আমার সকল রহস্য মাটি চাপা পড়ে যায়। আর হ্যাঁ, আমার আম্মাজানের মৃত্যুর পেছনেও এই দুইজনের হাত ছিল। এদের কালো জাদুর প্রভাবে আম্মাজান আমার জন্মের পর মারা যান। এবার যদি মনে হয় আমি কোনো অন্যায় করেছি তবে হত্যা করো আমাকে। এই ঘটনা 6 বছর পর বেলকুনিতে আরাম কেদারে বসে আছি আমি। আমার কোলে 6 মাসের একটা বাচ্চা, আহান ভাই আর ভাবির ছেলে। আমি ওর নাম রেখেছি আয়ান, ভারী মিষ্টি দেখতে। সেই দিন আমার কথাগুলো শোনার পর বাজিগার জিন আমায় মুক্ত করে দিয়েছিল। ও আসলে আম্মাজানের কুকীর্তির ব্যাপারে কিছুই জানতো না। মানুষ মৃত্যুর পর কখনোই ফিরে আসে না, না ফিরে আসতে পারে তার আত্মা। তাই আম্মাজানের আত্মাও আর ফিরে আসতে পারেনি। ফিরে এসেছিল বাজিগার জিন। সে এসেছিল নিজের অজ্ঞতা উপলব্ধি করতে পেরে আবার চলে যায়। তবে সেখানেই সব শেষ হয়ে যায়নি। বাজিগার জিন মাঝে মধ্যেই দেখা করতে আসে আমার সাথে। এতদিনে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আমাদের ভেতর। তারপর আমি নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাই।